গল্পতেই জব্দ ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। আমাদের আজকের গল্প পাঁচকড়িদের সর্বনাশিনী। গল্পের মুখ্য চরিত্রে গল্পকথক এবং মনমথ। শুরু হচ্ছে আমাদের আজকের গল্প পাঁচকড়িদের সর্বনাশিনী। তুষারে ঢাকা শুভ্র হিমালয় দেখার ইচ্ছা আমার বহুদিনের, কিন্তু এতদিন সেটা শুধু আমার হৃদয়ের অতল গভীরেই সুপ্ত অবস্থায় ছিল। সহসা একদিন হৃদয়ের সুপ্ত ইচ্ছা পূরণ করার অভিপ্রায় আমার চিরকালের বন্ধু তথা আমার প্রাণপ্রিয় বন্ধু প্রবোধচন্দ্রকে সাথে নিয়ে হিমালয় দর্শন করতে দার্জিলিংয়ের উদ্দেশ্যে রওনা দিলাম। ভ্রমণের পথ নিয়ে রাস্তায় বহু আলোচনা হলো। ইহে প্রবোধ, শিলিগুড়ি থেকে কিভাবে দার্জিলিং যাওয়া যায় বলো দেখি। যাই বলো, রেল বড় দ্রুত গতি সম্পন্ন। রেলে গেলে হিমালয়ের সেই গুরু গম্ভীর সৌন্দর্য দেখা যায় কোথায়? এ তুমি আমার একদম মনের কথা বলেছ। শেষে উভয়েই বুঝলাম, রেলে গেলে হিমালয়ের যে অপরূপ সৌন্দর্য তা প্রকৃতভাবে দেখা যাবে না। রেল বহু গতিসম্পন্ন, তাই রেলে গেলে হিমালয়ের যে গুরুগম্ভীর তথা অনির্বচনীয় সৌন্দর্য তা প্রকৃতরূপে আমরা উপলব্ধি করতে পারব না। এই জন্য অনেক চিন্তা ও আলোচনা শেষে আমরা এই সিদ্ধান্ত নিলাম যে আমরা শিলিগুড়ি থেকে পায়ে হেঁটে দার্জিলিং রওনা হব। সকালে শিলিগুড়ি পৌঁছালাম। যতক্ষণ দার্জিলিংগামী ক্ষুদ্র সুন্দর গাড়িগুলি আমাদের দৃষ্টিপথে থাকলো, ততক্ষণ আমাদের দৃষ্টি সেগুলোকে দেখতে লাগলো। তারপরে দুই কুলির মাথায় আমাদের জিনিসপত্র তথা আমাদের দুজনের ট্রাঙ্ক তুলে দিয়ে নিজের হাতে নিজেদের ব্যাগ নিয়ে বাজারের দিকে এগুলাম। রাস্তায় দুই একজন বাঙালির সাথে আমাদের দেখা হলো। ওই দেখো, বাঙালি বলেই তো মনে হচ্ছে। এনাদের জিজ্ঞেস করে দেখি আশেপাশে ভালো ঘর কোথায় পাই। তা বেশ। নমস্কার। নমস্কার। আপনাদের এখানে এক রাতের জন্য ভালো ঘর কোথায় পাওয়া যাবে বলতে পারেন? আমরা যদিও বা বাজারেই ঘর নেব ভেবেছিলাম, কিন্তু আমাদের সদ্য পরিচিত বাঙালি ভদ্রলোকরা তা কিছুতেই করতে দিলেন না। প্রায় জোরপূর্বক তাদের বাড়ি আমাদের নিয়ে গেলেন। আমাদের যে ভদ্রলোক আশ্রয় দিয়েছিলেন তিনি পেশায় শাল কাঠের ব্যবসায়ী। সেদিন রাতে আমরা শিলিগুড়িতেই থাকলাম। আমাদের ভ্রমণপথের পরিকল্পনা শুনে বাঙালি ভদ্রলোক অবশ্য বলেছিলেন, এই পাহাড়ি রাস্তায় হেঁটে যাওয়াটা একটু কষ্টসাধ্য, আপনারা বরং একটা গরুর গাড়ি নিয়ে যান। কিন্তু আমরা সবিনয়তা নাকচ করে দিলাম, কারণ পায়ে হেঁটে যাওয়ার যে দৃঢ় সংকল্প আমরা নিয়েছিলাম তার সাথে এও ভেবেছিলাম প্রকাশ্য জনপদ দিয়েও যাব না, কারণ সেখানে সব সময় মালগাড়ি বা লোকজনের ভিড় অবশ্যম্ভাবী এবং এই রাস্তার পাশেই রেলপথ। সুতরাং এই রাস্তা আমাদের হিমালয়ের গুরুগম্ভীর সৌন্দর্য উপভোগের পথে সমস্যা সৃষ্টি করবে, তাই প্রাণ থাকতে ওই পথে যাব না আমরা। যে রাস্তায় পাহাড়ি জনগণ চলাচল করে, অর্থাৎ ক্ষুদ্র সংকীর্ণ রাস্তা, সেই রাস্তাই আমরা অনুসরণ করব বলে ঠিক করলাম। কিন্তু পাহাড়ের রাস্তা খুব দুর্গম। একজন দক্ষ ও অভিজ্ঞ পথপ্রদর্শক বিশেষ আবশ্যিক। সেই কথা আমরা সদ্য পরিচিত বাঙালি ভদ্রলোককে জানাতেই তিনি বললেন, নিশ্চয়ই, সেই ব্যবস্থা আমি করে দিচ্ছি। আমার চেনা এক ভুটিয়া আছে, আমি তাকে বলে দিচ্ছি, সেই আপনাদের পথ দেখিয়ে নিয়ে যাবে। সত্যি, টাকায় কি না হয়। সেই লোকের সাহায্যে আমরা সেই ভুটিয়া পথপ্রদর্শক এবং তার তিনজন বিশ্বাসী কুলির সন্ধান পেলাম। পরের দিন ভোর ভোর আমরা কুলির মাথায় আমাদের জিনিসপত্র চাপিয়ে ভগবানের নাম স্মরণ করে রওনা দিলাম। আমাদের সামনে কোমরে দুটো কুকরি, হাতে একটা বিরাট লাঠি নিয়ে আমাদের পথপ্রদর্শক থম্বি বেনা।
তার পেছনে আমরা, আর আমাদের পেছনে আমাদের মালপত্র সমেত কুলিরা। একে একে আমরা মহানন্দা নদীর পোল, মাটিয়াখোলার হাট পার করে নকশালবাড়ির রাস্তা ধরলাম। এই দুর্গম জঙ্গলেও মারোয়ারি ব্যবসাদারদের অভাব নেই। মাঝে মাঝেই তাদের দোকান, আর সেই সব দোকানে প্রায় সব কিছুই কিনতে পাওয়া যায়। দুপুরে খাবারের পর একটু বিশ্রাম নিয়ে আমরা আবার হাঁটতে শুরু করলাম। আমার এই লেখা হিমালয় অপার সৌন্দর্য বর্ণনের জন্য নয়, নতুবা এই লেখায় আমি অবশ্যই হিমালয়ের অপার স্নিগ্ধতা, তার অনির্বচনীয় রূপের কথা বর্ণনা করিতাম। কিন্তু এই লেখার উদ্দেশ্য ভিন্ন, তাই এই প্রসঙ্গ এখানে আর উত্থাপন করব না। পাহাড়ে সন্ধ্যা নামা আর আমাদের সমতলের সন্ধ্যা নামায় অনেক পার্থক্য। সমতলে যেরূপ দিগন্তরেখার নিচে একটু একটু করে সূর্যের অস্তিত্ব বিলীন হতে দেখা যায়, সেইরূপ ঘটনা পাহাড়ে ঘটে না। এখানে অকস্মাৎ কুয়াশা দিয়ে চারিদিক ঢেকে যায়, পরিবেশ অন্ধকারময় ও রহস্যাবৃত হয়ে পড়ে। তখন এক হাত দূরের জিনিসও অদৃশ্য হয়ে যায়। রাস্তায় এগুতে হয় অতি সাবধানে, নয়তো মৃত্যু অবধারিত। আমরা যে রাস্তা ধরে এগোচ্ছিলাম তা খুবই দুর্গম এবং বিপদসংকুল। একদিকে অতলস্পর্শী খাদ, যা প্রায় 1000 মিটার গভীর। এই খাদে একবার পড়লে তার শরীরের অবশিষ্টাংশ খুঁজে পাওয়াও অসম্ভব। একজনের বই দুইজন একসাথে হেঁটে যাওয়ার উপায় নেই। অনেক সময় রাস্তা এতই সংকীর্ণ যে হামাগুড়ি দিয়ে উঠতে হয়। অতি কষ্টে ঘন কুয়াশার চাদর ভেদ করে আমরা পাহাড়ের গা বেয়ে উঠতে লাগলাম। সন্ধ্যা গভীর হওয়ার সাথেই এখানে শীতের প্রকোপ বেড়ে যায়, আর তার সাথে তাল মিলিয়ে বৃষ্টি। হিমালয়ে এই বৃষ্টি না থাকলে তা দেবরাজের অমরাবতী ও নন্দনকানন হতো। একটা মাথা গোজার ঠাঁই পেলে আজকের মতো বিশ্রাম করতে পারি। গভীর কুয়াশায় কোন দিকে যাচ্ছি তাও বুঝতে পারছিলাম না। আমাদের পথপ্রদর্শক বলেছিল যে সামনেই কাইয়ার দোকান আর বস্তি আছে, কিন্তু 1 ঘন্টা ধরে হেঁটেও আমরা কোনো পল্লী পেলাম না। আগেই বলেছি, হিমালয়ের সন্ধ্যা আমাদের দেশের মতো সহজ রকম নয়। সন্ধ্যা নামক কোনো আলাদা সময়ের অস্তিত্ব নেই। হঠাৎ করেই না বলে কয়ে অবাধ্য মেয়ের মতন তিমির বসনা নিশা হিমালয়কে নিজের কৃষ্ণাচলে ঢেকে দেয়। আজ তা প্রথমবার সচক্ষে দেখলাম। সহসা চারিদিক ঘন অন্ধকারে ডুবে গেল, চোখের সামনে সব অদৃশ্য হয়ে উঠল। আমাদের পথপ্রদর্শক উচ্চস্বরে নানা রকম শব্দ করতে করতে এগিয়ে গেল। আমরা তার স্বর অনুসরণ করে কোনো রকমে হাতড়িয়ে এগোলাম। সামান্য পা পিছলে গেলেই ভয়াবহ মৃত্যুর মুখোমুখি হতে হবে। এখন বুঝলাম আমাদের সেই বন্ধুরা আমাদের ভালোর জন্যই আমাদের বলেছিলেন, কিন্তু মৃত্যুকালে রোগী যদি নিজেই ওষুধ না খায় তবে গতানুশোচনায় আর লাভ কি। হঠাৎ করেই আমাদের পথপ্রদর্শক দাঁড়িয়ে গেলেন, আর আমরাও অবাক হয়ে তার পেছনে দাঁড়িয়ে পড়লাম। তখন বুঝলাম অন্ধকারে সে নিজেই পথ হারিয়েছে। গ্রামের রাস্তায় না গিয়ে অন্য পথে এসেছে, দুর্গম পাহাড়ের দুর্গমতর স্থানে এসে পড়েছে। কোন দিকে বা কোথায় যাবে বুঝতে পারছে না। সে নিজে এ কথা স্বীকার না করলেও তার গলার স্বরে আমরা তা ভালোভাবেই বুঝতে পারছিলাম। আমাদের তখন ভয়ে বুক ঠান্ডা হয়ে গেল। বুঝলাম আমাদের আজ এই গভীর দুর্গম জঙ্গলেই রাত্রিবাস করতে হবে। যদিও তাতে খুব বেশি সমস্যা নেই, কিন্তু পড়ে গিয়ে চূর্ণ বিচূর্ণ হলে তা ভগবানের অশেষ দয়া। থম্বিবেনা বলল, ফেরার পথে একটু নেমে এগুলেই নাকি একটা বস্তি পড়ে। অগত্যা সেটাই ভালো মনে করে আমরা ফেরার পথ ধরলাম। কিন্তু কয়েক পা যাওয়া মাত্র আমি একটা গড়ানো জায়গায় এলাম। তারপর কি হলো ঠিক মনে নেই। আমি গড়াতে গড়াতে কত দূর চললাম তাও মনে নেই। এইমাত্র বুঝলাম আমার লম্বা কোমর 2 হাতে চেপে ধরে বন্ধুবর প্রবোধচন্দ্রও ঠিক আমার গতি অনুকরণ করে আমার অনুসরণ করছে। শব্দে বুঝলাম গুণবন্ত থম্বিবেনারও সেই একই দশা, গড়িয়ে আসছে। সহসা কিসে একটা লেগে
আমাদের অধঃপতনের গতি বন্ধ হলো। স্পর্শে বুঝলাম কি একটা কাষ্ঠ নির্মিত দ্রব্যে আমাদের বেগ নিরোধ হয়েছে। পকেটে দেশলাই ও বাতি ছিল, জ্বাললাম, কিন্তু সেই অন্ধকারে ওই আলোতেও ভালো দেখা যায় না। আলোটা উপরে তুলে দেখলাম সেটা একটা কাঠের ঘর। আমরা তিনজনই সেই ঘরে কাঠের তৈরি প্রাচীরের পাশে পড়েছিলাম। আমরা কষ্টে সৃষ্টে উঠে দাঁড়ালাম। যাই হোক, প্রাণটা যে বাজে খরচ হয়নি সেই ভালো। সম্ভবত আশ্রয় পাওয়া যাবে। এই বাড়িতে যেই থাকুন না কেন এই অবস্থায় আশ্রয় দিতে কখনো অসম্মত হবেন না। আমরা আলো ধরে ধরে ঘরের দরজার কাছে আসলাম। দরজা বন্ধ। আমি দরজায় করাঘাত করলাম, কেউ উত্তর দিল না। এবার আমি আরও বেশি রকম শব্দ করে সবলে করাঘাত করলাম, তবু কেউ উত্তর দিল না। তখন আমি দরজা ঠেলে খুলে ফেললাম। কড়কড় শব্দ করে দরজা খুলে গেল। ভেতরে বাইরের থেকেও বেশি অন্ধকার। আমি আলো নিয়ে ভিতরে প্রবেশ করলাম। প্রবোধ ও থম্বিবেনা আমার পেছন পেছন আসলো, কিন্তু তারপরে এক অদ্ভুত ব্যাপার ঘটল। থম্বিবেনা বিকট চিৎকার করে উঠল, তারপর ছুটে অন্ধকারে অন্তর্হিত হলো। আমরা উভয় বিস্মিত হয়ে তাকে উচ্চস্বরে ডাকতে লাগলাম, কিন্তু অন্ধকার থেকে কেবল একটা ভীতিব্যঞ্জক আর্তনাদ আমাদের কানে প্রবেশ করল। আমরা কেবলমাত্র সেই শব্দের এইমাত্র বুঝলাম, শয়তান কা औरत। বোধহয় এখানকার লোকের বিশ্বাস এই বাড়িতে ভূত আছে। পাহাড়ি মাত্রই বিশ্বাস করেন। যাই হোক, খাদে পড়ে যে আজ প্রাণ যায়নি, এই জন্য ভগবানকে ধন্যবাদ দিই। এখন আগুন জ্বালা যাক। আলো দেখলে কুলি দুটো আর গুণবন্ত থম্বিবে না, প্রাণের দায়ে এখানে আবার ফিরে আসতে পথ পাবে না। কি বলো? আমরা বাইরে আলো নিয়ে কতগুলো শুষ্ক ডালপালা জোগাড় করে তারপর তা জ্বালিয়ে ঘরের মাঝে আগুন করলাম। আগুনে হাত পা সেকে কিছুটা প্রকৃতিস্থ হলাম। আমাদের ব্যাগে সবসময় কিছু না কিছু খাবার রাখতাম। প্রবোধ তাই বের করে প্রবল বেগে খাওয়া আরম্ভ করল। আগে ঘরটা ভালো করে দেখা যাক। আগে প্রাণে বাঁচলে তো আর সব। খিদে প্রাণ যায়। এই পাহাড়ের শীতে আর এই পাহাড়ি রাস্তায় যেন খিদে আরো 1000 গুণ বেড়ে ওঠে। অগত্যা আমরা দুজনে সেই আগুনের পাশে বসে কিছু খাবার খেয়ে নিলাম। আহার শেষ হলে আমরা উভয় বাতি নিয়ে ঘরটা ভালো করে দেখতে চললাম। একটা ঘর নয়, পাশাপাশি দুটো ঘর। ঘরের মধ্যে নানা রকম তৈজসপত্র পড়ে আছে। দেখলেই বোধহয় শেষে যারা এই বাড়িতে ছিল তারা যে কারণেই হোক হঠাৎ এখান থেকে চলে গিয়েছে। তাদের অনেক জিনিসপত্র পড়ে আছে, নিয়ে যাবার সময় হয়নি। তাড়াতাড়ি যে চলে গিয়েছে তা এই ঘরের অবস্থা দেখলে সে বিষয়ে কোনো সন্দেহ থাকে না। একটা বাক্স ঘরের কোণে পড়ে আছে। দেখলাম ডালা খোলা। তুলে দেখি তার ভেতরে অনেকগুলো নানা তারিখের বাংলা চিঠি আছে। এই দুর্গম স্থানে, এই নির্জন বাড়িতে তা হইলে আগে কোনো বাঙালি বাস করেছিল? কে সে? এত স্থান হয়ে এখানে কেন এসেছিল? দারুণ কৌতূহলের বশবর্তী হয়ে আমরা বাতিটা সেই বাক্সের উপর রেখে চিঠিগুলো এক এক করে পাঠ করতে লাগলাম। যখন সর্বশেষ চিঠিটা পাঠ শেষ হলো তখন নিচ হতে অন্ধকার আলোড়িত করে এক হৃদয় বিদারক উচ্চ আর্তনাদ উঠে আসলো। সমস্ত রাত্রি এই ভয়াবহ শব্দ আমাদের কানে আসতে লাগলো। এটা যে আমাদের বিকৃত মস্তিষ্কের কল্পনা না কোনো মানুষের আর্তনাদ, তা কেবল ভগবান বলতে পারেন। আমরা এইমাত্র বলতে পারি যে আমরা সমস্ত রাত্রি সেই ঘরের মধ্যে জেগে বসে রইলাম। ভয়ে চোখ বন্ধ করতে সাহস পেলাম না। যে সকল চিঠি আমরা পাঠ করিলাম তার প্রথমখানি এই: প্রিয় সুরেশ, কলকাতার সেই শোরগোল অশান্তির মধ্যে থেকে পালিয়ে এসে এই নির্জন পাহাড়ের মধ্যে এই জায়গায় আমি যে কি শান্তি অনুভব করছি তা বলে বোঝাতে পারবো না। আর লোকালয় থাকবো না। লোকালয় থাকলে এমন আরাম আর পাবো না। এই জন্যই এই দুর্গম স্থানে আশ্রয় নিয়েছি। আমার মাথা যেরম গরম হয়ে উঠছিল
তা নেই। আমি এখন শান্ত মনে চিন্তা করতে পারছি। এই জায়গার মতো চিন্তা করার জায়গা দ্বিতীয় আর কোথায়? আমার এই বাড়ি পাহাড়ের মাঝামাঝি অবস্থিত। নিচে স্তরে স্তরে পর্বত শ্রেণী আকাশ ভেদ করে উঠে গেছে। সম্মুখে একটু আগে একেবারে মহা খাদ। 200 হাত নিচে একটি নদী রজত সূত্রের মতো দেখতে পাওয়া যায়। এ বাড়িতে দুটো মাত্র ঘর। ঘর বলতে চাও আর যা বলতে চাও, তাই এটাকে বলা যায়। কতগুলো শাল কাঠ জোড়া দিয়ে দেয়াল বানানো হয়েছে। চাল ওই শাল কাঠের জোড়া। এখানে শাল কাঠের অভাব নেই, চারিদিকেই শাল কাঠ, কেটে নিলেই হলো। আমার সঙ্গে চাকর বাকর নেই, চেষ্টা করেও পাইনি। প্রায় 2 ক্রোশ দূরে একটা ভুটিয়া বস্তি আছে। সেখানে সপ্তাহে একদিন হাট হয়। হাটের দিন সকালে রওনা হয়ে আমার দরকার মতো জিনিসপত্র কিনে নিয়ে সন্ধ্যের সময় বাড়ি ফিরি। সময় কাটানোর জন্য একখানা খুব বড় উপন্যাস লিখছি। বোধহয় তাতেই আমি জগৎ বিখ্যাত হব। আমি একজন লোক পেয়েছি। রাত্রে সে কিছুতেই এ বাড়িতে থাকতে চায় না। তা না থাকুক, ক্ষতি নেই। দিনেই সমস্ত কাজকর্ম সেরে চলে যায়। সুতরাং আমার স্ত্রীকে আর আগের মতো খাটতে হচ্ছে না। এই নির্জন দুর্গম স্থানে থাকতে সে সম্পূর্ণ নারাজ হয়েছিল। আমি বুঝিয়ে রেখেছি, লোকালয়ে থাকলে আমার রোগ সারার আশা নেই। এই কথা বলায় সে সম্মত হয়েছে। রাত্রে সে পাশের ঘরে ঘুমোতে যায়। আমি সামনের ঘরে বসে থাকি অনেক রাত পর্যন্ত। সেই প্রকাণ্ড উপন্যাসখানা লিখি, তোমার মন মতো। দ্বিতীয় পত্রে কেবল সেই উপন্যাসের কথা এবং সেই উপন্যাসের প্রশংসার ভাগই অধিক। তৃতীয় পত্র। প্রিয় সুরেশ, তোমাকে 2টো চিঠি লিখেছিলাম। এটা নিয়ে 3টে হবে, কিন্তু কোনোটাই এখনো ডাকে দিতে পারিনি। ডাকঘর প্রায় এখান থেকে 10 কিলোমিটার দূরে। চিঠি 3টে ডাকে দেওয়ার জন্য এখনো কোনো লোক খুঁজে পাইনি। তার একটা গুরুতর কারণ আছে। সহজে বাড়ির কাছে কেউ আসতে চায় না, বেশি টাকা দিলেও আসতে চায় না। আগে এই বিষয়ে কোনো কারণে জানতে পারিনি। একদিন এক বৃদ্ধকে এই বিষয়ে কি কারণে জিজ্ঞাসা করায়, সেই বৃদ্ধ আমাকে রহস্যের বিস্তারিত ঘটনা বলল। ব্যাপার এই যে সোহ বলে একটা লোক এই বাড়ি তৈরি করেছিল। সে ভুটিয়াদের মধ্যে একজন কবি বলে পরিচিত ছিল। সে একাকিত্বে থাকার জন্য ইচ্ছা করেই এই দুর্গম স্থানে এই বাড়িটি তৈরি করেছিল। এখানে সে নিজের সুন্দরী যুবতী স্ত্রীকে নিয়ে এই বাড়িতে থাকতো। তারা সুখেই তাদের দিন কাটছিল। কিন্তু দুর্ভাগ্যবশত কাছেই এক ব্যক্তির একটি ভুটিয়া কুমারী মেয়ে সেই চুপচাপ থাকা কবির প্রেমে পড়ল। আমি আগেই এই বিষয়ে বলেছি যে এই বাড়িতে 2টো ঘর। যখন গভীর রাত্রে পাশের ঘরে শহর যুবতী স্ত্রী ঘুমাতে যেত, সেই সময় এই যুবতী তার পাশে বসে মৃদু মন্দ কণ্ঠে প্রেমালাপ করত। একদিন রাতে তার স্ত্রী সমস্তই জানতে পারল, কিন্তু কোনো কথা বলল না। এই যুবতীটিকে এই ঘরে আসতে হলে একটা কাঠের সাঁকো পার করে আসতে হতো। এই সাঁকো প্রায় 5 হাত দূরে নিচে এক ঝর্ণা বা ঝোড়ো। প্রবল বেগে এই ঝর্ণা দিয়ে জল পড়তো বলে ভুটিয়ারা এটার নাম পাগলা ঝোড়ো রেখেছিল। প্রত্যেক রাত্রে এই ঝর্ণার উপর সাঁকো দিয়েই সেই যুবতী যাতায়াত করত। একদিন সোহ বাড়িতে না থাকায় তার স্ত্রীর সুবিধা পেয়ে সেই শাখোয় কাঠ একদিক থেকে টাঙ্গি দিয়ে কেটে রেখে এসেছিল। এমন সামান্য মাত্র সাঁকোর কাঠ পাহাড়ে সংলগ্ন রাখলো যে মানুষের ভার পড়লেই তা নিশ্চিত ভেঙে যাবে। তাই ঘটল। সে রাত্রে আগের মতোই সোহ প্রণয়নীর অপেক্ষা করছিল। সহসা তার কানে এক মর্মভেদী আর্তনাদ আওয়াজ শুনতে পেল। তারপরেই প্রকাণ্ড কাঠ ও পাথর পড়ে যাওয়ার শব্দ আসলো। তার প্রণয়নী 5 হাত নিচে পাগলা ঝোড়োয় পড়ে গিয়েছে। কে এ কাজ করেছে তা সোহ বুঝতে দেরি হলো না। এর ফলে একদিন সোহ ও তার স্ত্রী
দুজনেই গভীর খাদে পড়ে গেল। সোহ তার স্ত্রীর গলা টিপে তাকে হত্যা করার চেষ্টা করেছিল, কিন্তু ভুটিয়া স্ত্রীলোকদের গায়ে প্রচুর বল। সোহর স্ত্রী তাকে টানতে টানতে খাদের ধারে নিয়ে আসলো। তখনই সোহ তার স্ত্রীর গলায় হাত দিয়ে চেপে ধরতে তার স্ত্রীর চক্ষু কপালে উঠল, তার জিভ বাইরে বেরিয়ে গেল। তবুও সে তার স্বামীকে ছাড়ল না। উভয় জনই কিছু হাত নিচে গিয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। এতদূর বলে বৃদ্ধ ভুটিয়া বললেন, সেই পর্যন্ত সোহর প্রণয়িনী সোহর বাড়িতে প্রেত হয়ে এসেছে। ভিতরে আলো দেখলে সে দরজায় আঘাত করে। তাকে ভিতরে প্রবেশ করতে না দেয় এমন সাধ্য কারণ নেই। অনেকেরই এই বাড়িতে থাকার জন্য ইচ্ছে হয়েছিল, কিন্তু এ বাড়িতে যে বাস করে তারই মৃত্যু হয়। এই জন্যই সোহ প্রণয়িনীর ভূতের জন্য কেউ সাহস করে এখানে আসে না। আমার জিনিসপত্র হাট থেকে আমাকে নিজেকেই কিনে আনতে হয়। এই জন্যই এ পর্যন্ত এই চিঠিগুলো ডাকে ফেলতে পারিনি। তোমার মন মতো। চতুর্থ চিঠি। প্রিয় সুরেশ, দেশ হলে এই কথা আমি হেসে উড়িয়ে দিতাম। বোধহয় আধা ঘন্টার মধ্যে এই কথা একেবারে ভুলেও যেতাম। কিন্তু এই নির্জন দুর্গম স্থানে ভূতের কথা সহজে ভোলা যায় না। রাত্রে অনেক রাত্রির পর্যন্ত বসে আমার সেই বিরাট উপন্যাসখানা আমি প্রতিদিন লিখে থাকি। কিন্তু সেই বৃদ্ধ ভুটিয়ার কাছ থেকে শোনা এই কথা শোনা পর্যন্ত রাতে আমার লেখা একরকম প্রায় বন্ধ হয়ে গেছে। তুমি শুনলে নিশ্চয়ই মনে মনে হাসবে, কিন্তু সত্যি কথা গোপন করা ঠিক নয়। সত্যি সেদিন থেকে রাইট লিখতে লিখতে মাঝে মাঝে লেখা বন্ধ করে আমি কান পেতে শুনতাম দরজায় কেউ ঘা মারছে কিনা। যথার্থই কি আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে? এর মধ্যেই যেন সোহ প্রণয়িনী আমার কাঁধে ভর করেছে। হেসো না, এই নির্জন দুর্গম লোকহীন স্থানে সবই সম্ভব। তোমার সেখানে যা হাস্যকর, এখানে তা ভীতিপ্রদ। কাল যা ঘটেছে তাতে আমার যে বুদ্ধি ভ্রংশ হচ্ছে, মাথা খারাপ হয়ে আসছে, তা আমার নিজের বিশ্বাস হয়েছে। সন্ধ্যার সময় আমি বাড়ির বাইরে ঘুরে বেড়াচ্ছি। বেড়াতে বেড়াতে সেই ভাঙা সাঁকোর কাছে এসে দাঁড়ালাম। উকি মেরে সাঁকোটার নিচে পাগলা ঝোড়ো দেখছিলাম। সহসা মাথা তুলে দেখলাম দূরে সুন্দর বনফুল সজ্জিত একটা পাহাড়িয়া যুবতী দাঁড়িয়ে আছে। তখন চারিদিকে ধীরে ধীরে অন্ধকার আচ্ছন্ন হয়ে আসছিল। এখানে এই কুঠিরের কাছে এ পর্যন্ত আমি কোনো স্ত্রীলোক বা পুরুষ জনপ্রাণী দেখতে পাইনি। এখান থেকে লোকালয় 2 ক্রোশের কম নয়। রাত্রে এই দুর্গম পথ দিয়ে কারো যাওয়া সম্ভব নয়। তবে তরুণীটি কে? এখন এখানে কেন? আমি তার দৃষ্টি আকর্ষণ করার জন্য গলা পরিষ্কার করার অব্যক্ত শব্দ করলাম, কিন্তু সে নড়ল না। আমি ডাকলাম, তবুও সে নড়ল না। এই দুর্গম পাহাড়ে আমার গলার শব্দ তার কাছে পৌঁছাচ্ছে না ভেবে আমি তাকে হাত নেড়ে ডাকলাম। তখন সে ধীরে ধীরে অন্ধকারে মিশে গেল। আমি বাড়ির দিকে ফিরলাম। আমার শিরায় শিরায় যেন কে বরফের প্রবাহ ছড়িয়ে দিল। কেন আমার এভাব হলো তা বুঝলাম না। তবে কি সে মানুষ নয়? এই কি সে সোহ প্রণয়িনী? তোমার মন মতো। পঞ্চম চিঠি। ইহা আগের চিঠির 11 দিন পরে লেখা। প্রিয় সুরেশ, যা ভেবেছিলাম ঠিক সেটাই হয়েছে। সে এসেছে। আমি যেদিন সন্ধেবেলায় তাকে পাহাড়ের মাঝে দেখেছিলাম, সেই দিন থেকেই মন থেকে বিশ্বাস করেছিলাম সে নিশ্চয়ই একদিন আসবে। কাল রাতে সে এসেছিল। আমরা একে অপরের চোখের দিকে চেয়ে বহুক্ষণ বসেছিলাম। তুমি নিশ্চয়ই বলবে আমি উন্মাদ হয়েছি।
আমার রোগ সারেনি, এখনো সেই জ্বর আছে। তাই সেই জ্বরের প্রকোপ বিকৃত মস্তিষ্কর কল্পনায় আমি এই প্রেতাত্মাকে দেখেছি। তুমি বলবে কেন? আমি নিজেকেই নিজে অনেকবার এই কথা বলেছি। এইসব সত্ত্বেও এটা সত্য যে সে এসেছিল। কি সে? রক্ত মাংসের দেহধারিণী নারী মূর্তি, অথবা আকাশের প্রাণী বায়ু মূর্তি, আমার কল্পনায় সৃষ্টি? যাই হোক, তাতে বড় কিছু আসে যায় না। আমার কাছে এ কল্পনা নয়, বায়ু নয়, আকাশ নয়, মিথ্যে নয়, সত্যি, অতি বড় সত্যি। গত রাতে সে এসেছিল। আমার স্ত্রী পাশের ঘরে ঘুমিয়ে থাকে। আমি অনেক রাত পর্যন্ত সামনের ঘরে বসে সেই উপন্যাসখানা লিখছিলাম। এই সময় সে এসে উপস্থিত হল। প্রতি রাত্রে আমি এর অপেক্ষা করছি। দরজায় মৃদু করাঘাতের শব্দ শোনার জন্য উৎকণ্ঠিত হৃদয়ে অপেক্ষা করছি। এর আসার অপেক্ষায় ব্যাকুল হয়েছি। এখন আমি আমার মনের অবস্থা বেশ বুঝতে পারছি। আমি সাঁকোর ওপর এর পায়ের শব্দ শুনতে পেয়েছি। 3 বার দরজায় আঘাত সুস্পষ্টভাবে শুনেছি, 3 বার মাত্র। এতে আমার কঙ্কালের ভেতরের যেন তীক্ষ্ণ তুষারধারা প্রবাহিত হয়েছে। মস্তিষ্কে এক অদ্ভুত বেদনা অনুভব করছি। আমি সবলে বুক চেপে ধরেছি, তবুও সেই শব্দ, সেই দ্বারে করাঘাত 3 বার মাত্র। আমি উৎকর্ণ হয়ে শুনেছি। আমি উঠে দাঁড়ালাম। ধীরে ধীরে গিয়ে পাশের ঘরের দরজা বন্ধ করে দিলাম। দরজায় শিকল টেনে দিলাম। তারপর উৎকণ্ঠিত হৃদয় অপেক্ষা করতে লাগলাম। আবার সেই শব্দ, সেই দরজায় আঘাত 3 বার, 3 বার মাত্র। তখন আমি গিয়ে বাইরের দরজা খুলে দিলাম। অতি শীতল বায়ু প্রবল বেগে ঘরের মধ্যে প্রবেশ করে আমার কাগজপত্র কিছু উল্টে, কিছু মাটিতে ছড়িয়ে রমণী ঘরের মধ্যে প্রবেশ করল। আমি নিঃশব্দে দরজা বন্ধ করে দিলাম। সে তার মাথা থেকে শাল সরিয়ে কাঁধে ফেলল। গলা থেকে একটা রঙিন রুমাল খুলে পাশে রাখল। তারপর আমার সামনে আগুনের কাছে এসে বসল। আমি দেখলাম তার উন্মুক্ত পা দুটো তখনও শিশিরে ভেজা। আমি তার সামনে বসলাম। বিস্ফারিত চোখে মন্ত্রমুগ্ধের ন্যায় তার মুখের দিকে চেয়ে রইলাম। সে আমার দিকে তাকিয়ে মৃদু মধুর হাসল। সে হাসি মধুর অথচ বিস্ময়কর, যেন ধূর্ততা, শঠতা তাতে মাখা। সেই হাসিতে আমি আত্মহারা হলাম। আমার হিতাহিত জ্ঞান লোপ পেল। আমি তাকে সব দিতে প্রস্তুত, সর্বত্যাগী হতে প্রস্তুত। সে কথা বলল না, নড়ল না। আমি তার কথা শুনবার কোনো আবশ্যকতা মনে করলাম না। সেই বিলল চোখ, সেই চপল দৃষ্টি, তাই যেন আমার সাথে কত প্রাণের কথা বলতে লাগলো। সে আমার দিকে তাকিয়ে আছে আর আমি তার দিকে। তার চোখের সাথে আমার চোখ আর আমার চোখের সাথে তার চোখ পরস্পর সম্মিলিত। সে আনন্দ, সে সুখ, সে যে কি তা বর্ণনা করার মতো ক্ষমতা আমার নেই। আমি কতক্ষণ এভাবে বসেছিলাম বলতে পারবো না। সহসা সে নিজের বুকের কাছে একটা হাত তুলে অত্যন্ত মনোযোগের সাথে কান পেতে শুনতে লাগলো। তখনই পাশের ঘর থেকে একটা অতি মৃদু শব্দ কানে এলো, আর অমনি সেই অপরিচিতা সত্তর তার শালখানা তার মাথায় টেনে নিয়ে উঠে দাঁড়ালো। তারপর অতি দ্রুত পদে দরজা খুলে ঘর থেকে বেরিয়ে গেল। আর যাওয়ার সময়
দরজা বন্ধ করে দিয়ে গেল। আমি ভেতরের ঘরের শিকল খুলে কান পেতে শুনলাম, কোনো শব্দ নেই। আমি তখন ধীরে ধীরে ফিরে এসে বসলাম। তারপর মনে হয় সেই স্থানে ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম ভাঙা মাত্র আমার মনে হলো যে রমণী কাল রাত্রে তার রুমালখানি নিয়ে যেতে ভুলে গেছিল। সে যেখানে বসেছিল তার চলে যাওয়ার পরেও আমি সেখানে রুমালটা দেখেছিলাম। তাই ঘুম ভাঙা মাত্র সেটি লুকিয়ে রাখবো বলে সেই দিকে তাকালাম। দেখলাম রুমাল নেই। আমার স্ত্রী ঘর ঝাড় দিয়ে সব পরিষ্কার পরিচ্ছন্ন করেছে, আমার চায়ের জল গরম করছে। সে আমার দিকে দু একবার তাকালো। আমি তার এমন চাহনি আগে কখনো দেখিনি। কিন্তু সে কোনো কথা বলল না, রুমালের কথাও কিছু বলল না। তাতেই আমার মনে হলো যে আমি স্বপ্ন দেখেছি মাত্র। কাল রাতে যা সত্যি বলে মনে ভেবেছিলাম তা আর কিছুই নয়, স্বপ্ন মাত্র। কিন্তু বিকেল বেলায় আমি একবার বাইরে বেরোতেই দেখলাম আমার স্ত্রী সেই রুমালখানা হাতে নিয়ে বেশ করে দেখছে। তার মুখ অন্যদিকে ছিল, সুতরাং সে আমাকে দেখতে পেল না। আমি স্পষ্ট দেখলাম সে বিশেষ লক্ষ্য করে রুমালখানা দেখছে। আমি কতবার মনে করলাম যে রুমালটা বোধহয় আমার স্ত্রীরই। কাল রাত্রে যা দেখেছি তা সবই আমার কল্পনা, স্বপ্ন মাত্র। আর তা যদি না হয় তবে কাল রাত্রে যে এসেছিল সে প্রেতাত্মা নয়, প্রকৃতই কোনো স্ত্রী। কিন্তু মানুষ মানুষকে চিনতে পারে, বুঝতে পারে। কাল রাত্রে যে আমার সামনে বসেছিল সে রক্ত মাংসের কোনো জীব নয়, এটা আমি বেশ বুঝেছিলাম। সম্ভবত সে কোনো স্ত্রীলোক হতে পারে। এখান থেকে 2 ক্রোশের মধ্যে কোনো বস্তি বা লোকালয় নেই। কিন্তু সে কোনো স্ত্রীলোক হতে পারে না। এখান থেকে 2 ক্রোশের মধ্যে কোনো বস্তি বা লোকালয় নেই। দিনের বেলায় পার্বত্য পথে চলাফেরা করা বিপজ্জনক, রাত্রে তো অসম্ভব। কোন স্ত্রীলোক অন্ধকার রাত্রে এই ভয়াবহ কঠিন পর্বত পথে আসতে সাহস পাবে? তাতে আবার ঘর অন্ধকার, দারুণ শীত। কোন স্ত্রীলোকের এই দুর্গম জায়গায় এই বাড়িতে আসা একেবারেই অসম্ভব। আরো কারণ, কোন স্ত্রীলোকের উপস্থিতিতে শিরায় শিরায় অস্থি মজ্জায় গলে যাওয়া বরফের স্রোত প্রবাহিত হয়? যাই হোক, সে যেই হোক, সে যদি একবার আসে তাহলে তার সাথে কথা বলবো। আমি হাত বাড়িয়ে তাকে ধরব, তাহলেই দেখতে পাবো সে রক্ত মাংসের জীব না বায়ু, নাকি কেবল কল্পনা, কেবল শূন্য একটা ছায়া মাত্র। তোমার মন মতো। 6ষ্ঠ চিঠি। প্রিয় সুরেশ, এইসব চিঠি কখনো যে তুমি পাবে সে আশা আমার নেই। আমি এখন থেকে এইসব চিঠি তোমাকে পাঠাবো না। তোমার কাছে সবই পাগলের পাগলামি, উন্মত্তের প্রলাপ ব্যতীত আর কিছুই হবে না। যদি কখনো দেশে ফিরি তাহলে হয়তো কোনো দিন না কোনো দিন এই সকল পত্র তোমাকে দেখাতে পারি, তাও খুব শিগগির নয়। যখন এসে এই সব নিয়ে হাসি বিদ্রুপ করতে পারবো, কেবল সেই সময় তোমাকে এই সকল চিঠি দেখাবো। আমি এখন এগুলো লিখছি আমার মনের যাতনায়। এগুলো এইভাবে না লিখলে হয়তো আমাকে চিৎকার করে মনের যাতনা লাঘব করতে হতো। সে প্রত্যেক রাত্রেই আসে, সেই রকম আগুনের কাছে বসে, সেই রকমই আমার দৃষ্টির সাথে দৃষ্টি বিন্যাস করে। সেই কুহুকিনী মৃদু মধুর হাসি হাসে। আমার মস্তিষ্ক ঘোরতরভাবে চঞ্চল হয়ে ওঠে। আমি আত্মহারা হয়ে যাই। আমার অস্তিত্ব যেন তার মাঝে লীন হয়ে যায়। এখন আমার লেখা সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে, লেখার চেষ্টাও করি না। আমি সাঁকোর ওপর তার শুভাগমনের পদশব্দ, ঘাসের ওপর পদশব্দ, দরজায় মৃদু করাঘাতের শব্দ শোনার জন্য ব্যাকুল চিত্তে
উৎকর্ণ হয়ে বসে থাকি। সে আসলে সেইভাবে আমি আর কথা বলতে পারি না। আমি আর আমার মাঝে থাকি না, কোনো কথাও আর মনে হয় না। সেও কোনো কথা বলে না, কেবল একভাবে তাকিয়ে থাকে, সেইভাবে হাসে। প্রতিদিন আমি মনে করি আজ সে আসলে আমি নিশ্চয়ই তার সাথে কথা বলবো, নিশ্চয়ই তাকে স্পর্শ করব। কিন্তু সে আসা মাত্র আমি সব ভুলে যাই। আমার অস্তিত্ব সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যায়। কাল রাত্রে যখন আমি তার মুখের দিকে চেয়েছিলাম, সেই সময় ক্রমে আমার মন তার অপরূপ সৌন্দর্যে পরিপূর্ণ হয়ে গেল। তার ঠোঁট খানিক উন্মুক্ত হলো, সে চমকিত হয়ে উঠে দাঁড়ালো। আমি পাশের ঘরে জানলার দিকে দেখলাম। দেখা মাত্রই মনে হলো কে জানলা থেকে হঠাৎই মুখ সরিয়ে নিল। এইদিকে নিমেষের মধ্যে সে শাল মাথায় টেনে দ্রুত পায়ে বাড়ি থেকে বেরিয়ে গেল। আমি আলো নিয়ে পাশের ঘরে গেলাম। দেখলাম আমার স্ত্রী ঘুমিয়ে রয়েছে, তোমার মন মতো। সপ্তম চিঠি। প্রিয় সুরেশ, রাতের জন্য আমি ভয় পাই না। ভয় আমার দিনের বেলায়। যে মহিলাকে আমি আমার স্ত্রী বলেছি এতদিন, তাকে আমি মন প্রাণ জুড়ে ঘৃণা করি। সে ঘৃণার ইয়ত্তা নেই, সীমা নেই, অন্ত নেই। তার যত্ন, শ্রদ্ধা, সোহাগ সবই এখন বিষের মতো বোধ হয়। কি জানি কেন তার চোখের দিকে তাকালে আমি শিউরে উঠি। সে সব দেখছে, সবই জানতে পারছে, আমি এ বুঝেছি। তাই কি? অথচ সে আমাকে এখনো ভালোবাসে, যত্ন আগের মতো, অনুরাগও আগের মতো, ভক্তিও আগের মতো। যদিও বা আমার মনে হয় সমস্তই ছল, সমস্তই মিথ্যে, সমস্তই ছলনা, প্রতারণা। আমরা একে অপরকে ভালোবাসা প্রণয়ের কথা বলছি, কিন্তু সব মিথ্যে, সব ছলনা। আমি জানি সে সব দেখেছে, সব জেনেছে। তার চোখ আমাকে তা স্পষ্ট বলে দিচ্ছে। আমি জানি সে কেন এই ভীষণ প্রতিহিংসার আয়োজন করছে। তোমার মন মতো। অষ্টম চিঠি। প্রিয় সুরেশ, আজ সকালে হাটে যাব বলে আমি বের হলাম। আমার স্ত্রী দরজায় দাঁড়িয়ে রইল। ক্রমে আমি তার থেকে দূরে যেতে লাগলাম। পরে একবার তাকিয়ে দেখি দূর থেকে আমার স্ত্রীকে ছোট একটা পুতুলের মতো দেখাচ্ছে। শেষ পাহাড় পার করে আসায় তাকে আর দেখতে পেলাম না। তখন আমি উঠে পড়ে মহা বেগে ছুটে অন্য দিক দিয়ে বাড়ির দিকে আসতে লাগলাম। পাহাড়ের রাস্তা মসৃণ নয়, কত চড়াই, কত উতরাই পার করে আমার বাড়ির কাছে এলাম। সেখানে একটা বড় পাথরের আড়ালে লুকিয়ে থেকে বাড়ির দিকে সতর্ক দৃষ্টি রাখলাম। কিছুক্ষণ পরে দেখলাম আমার স্ত্রী এক টাঙ্গি নিয়ে কাঠের সাঁকোর কাছে গেল। আমি যেখানে ছিলাম সেখান থেকে সে কি করছে তা স্পষ্ট দেখতে পেলাম না। কিছুক্ষণ পরে আমি উঠে দাঁড়ালাম। সেই দূর থেকেও আমি তার মুখের হাসি দেখতে পেলাম, কিন্তু মনে হলো সেই হাসির মধ্যে প্রতিহিংসার আগুন জ্বলছে। সে বাড়ি চলে গেল। আমি আবার হাটের দিকে গেলাম। হাট থেকে সন্ধ্যার সময় বাড়ি ফিরলাম। সে আমাকে আগের মতো সমাদর করে ঘরে অভ্যর্থনা জানালো। আমি যে তার ভয়াবহ কাজ দেখেছি তা গুণাক্ষরেও তাকে জানতে দিলাম না। তার শয়তানি কাজ ওই রকমই থাক। সে ভেবেছে কোনো মহিলা রাতে সাঁকো পার করে আমার সাথে প্রেমালাপ করতে আসে, তাই সে সাঁকো কেটে রেখেছে। আজ সে আসলে অতল খাদে নিচে পড়ে যাবে। আমি কিছু বললাম না। এতেই আজ প্রমাণ হয়ে যাবে প্রত্যেক রাত্রে যে আমার কাছে আসে সে যদি কোনো প্রেতাত্মা হয়, তাহলে ভগ্ন সেতু তার কোনো অনিষ্ট করতে পারবে না। আর যদি সে সত্যিই কোনো স্ত্রীলোক হয়, এমন চিন্তায় আমি মন থেকে সরালাম। ভাবতেও আমার সারা শরীর শিউরে উঠল। যদি সত্যি মানবী হয়, তাহলে কথা না বলে কেবল আমার দিকে তাকিয়ে থাকে কেন? আমি বা তাকে কোনো কথা জিজ্ঞেস করতে পারি না কেন? কেন তার সামনে আমার অস্তিত্ব নষ্ট হয়ে যায়? নিশ্চয়ই সে মানুষ নয়।
আমার স্ত্রী তার কোনো অনিষ্ট করতে পারবে না। হতভাগিনী প্রতিহিংসার এই ব্যর্থ চেষ্টায় জ্বলবে, অস্থির হয়ে উঠবে, বেশ হবে। কিন্তু সে যদি প্রেত লোকবাসিনী হয়, তাহলে আমি তার পায়ের শব্দ শুনতে পাবো কি করে? কেনই বা তার পায়ের স্পষ্ট শিশিরের দাগ দেখা যায়? কেনই বা তার দরজায় আঘাতের শব্দ শুনতে পাই? এসব তো প্রেতের চিহ্ন নয়। আগের মতো পাশের ঘরে স্ত্রী ঘুমোচ্ছে, আমি এক মনে ঘরে বসে তার পায়ের শব্দের অপেক্ষা করছি। যদি সে প্রেত হয়, তাহলে আগের মতোই আমার কাছে আসবে। আর যদি কোনো স্ত্রী হয়, তাহলে সাঁকো থেকে পড়ে যাওয়ার সময় আর্তনাদ শুনতে পাবো। অথবা কোনো প্রেত লোকের অজানা কুহকের জাল আমাকে ঘিরে ফেলেছে। হঠাৎ কি এ প্রেত আত্মার বিদ্রুপ! আমি শুনেছি সেই ভয়াবহ আর্তনাদ। এই মাত্র শুনেছি, হৃদয় ভেদী, গগন ভেদী আর্তনাদ শুনেছি। আকাশ পাতাল কাঁপিয়ে অন্ধকার ভেদ করে সেই ভয়ানক আর্তনাদ সাঁকোর উপর থেকে উত্থিত হলো। সেই গভীর খাদের মধ্যে থেকে শব্দ পর্বত শৃঙ্গে শৃঙ্গে প্রতিধ্বনিত হতে লাগলো। সেই আর্তনাদের বর্ণনা করা যায় না। সে আর্তনাদ এখনো আমার কানের মধ্যে দিয়ে আমার শিরায় শিরায় ছুটছে। আমি বাড়ি থেকে সবেগে বেরিয়ে গেলাম, সাঁকোর কাছে এলাম। শুয়ে পড়ে হাত বাড়িয়ে দেখলাম সাঁকো আর নেই। নিচের দিকে তাকিয়ে দেখলাম ঘোর অন্ধকার। সেই অন্ধকার, নিকষ অন্ধকারে পুরো কিচ্ছু দেখার উপায় নেই। প্রবল বেগে হাওয়া দিচ্ছে। আমি উচ্চ স্বরে চিৎকার করে তাকে ডাকলাম। সেই প্রবল বেগের হাওয়ায় আমার উচ্চ প্রবল চিৎকার যেন পৈশাচিক হাসির স্রোতের ন্যায় দিক বিদিক কাঁপিয়ে প্রতিধ্বনিত হতে লাগলো। আমি বুঝেছি, এতদিন যে উন্মত্ততা ধীরে ধীরে আমাকে আঁকড়ে ধরেছে, আর কোনো উপায় নেই, চেষ্টা বৃথা বৃথা বৃথা। আমি কতবার মনে মনে বলেছি, এ কেবল আমার বিকৃত অসুস্থতা পীড়িত মস্তিষ্কের কল্পনা প্রসূত। এ আর্তনাদও আমার কল্পনা মাত্র। না না না, ওই সেই শব্দ, ওই সেই আর্তনাদ, সেই মর্মভেদী আর্তনাদ প্রতি সময় আমার মস্তিষ্ককে যেন ভারী লোহার হাতুড়ি দিয়ে নির্দয় আঘাত করছে। আমি বুঝতে পেরেছি সে আর আমার কাছে আসবে না। এই শেষ। তোমার মনমতি। শেষ চিঠি। এই চিঠি অসম্পূর্ণ। প্রিয় সুরেশ, আমি একটা বড় খামে সমস্ত চিঠিগুলো রেখে তোমার ঠিকানা লিখে যাব। যদি কখনো কেউ এইখানে আসে, তাহলে সে হয়তো তোমাকে এই চিঠি পাঠিয়ে দিতে পারে। আমার লেখা পড়া বন্ধ হয়ে গেছে। আমি আর আমার স্ত্রী, তোমাকে বোঝানোর জন্য যাকে এখনো আমার স্ত্রী বলতে হচ্ছে, আমরা উভয়ই মুখোমুখি বসে থাকি, কেউ কোনো কথা বলি না। এ এক অতি আশ্চর্য পরিবর্তন। যখন কথা বলি, এমন ভাবে বলি যেন আমাদের এই প্রথম সাক্ষাৎ হয়েছে। যে দু একটা কথা বলি, সেটাও আমাদের পরস্পরের মনের ভাব গোপনের জন্য। আমরা দুজনেই কেউই আর আগের মতো নেই। আমি সব সময় তার মুখে বিদ্রূপের হাসি দেখছি। সে গোপন করার চেষ্টা করে, কিন্তু আমি তা দেখতে পাই। তার চেষ্টা বৃথা। প্রতি রাত্রে নির্জনে বসে থাকতে থাকতে মনে হয় যেন সে আগের মতোই দরজায় আঘাত করছে। আমি তাড়াতাড়ি গিয়ে দরজা খুলে দিই, কিন্তু কেউই নেই, কেউ নেই, কেবল অন্ধকার। সেই অন্ধকারের ভেতর দিয়ে ঘরের মধ্যে বাইরের কিছু ঠান্ডা হাওয়া ঢুকে যায় মাত্র, আর কিছুই না। এই দুর্গম জায়গায় বাস করে আমি দানব হয়ে গেছি।
ভালোবাসা আর ঘৃণা দুই ভয়ানকভাবে আমার হৃদয় উদ্বেলিত হয়ে আমার শিরায় শিরায় বিদ্যুৎ পরিবহন করে। আমার মাথায় যেন শত শত চিতার আগুন জ্বালিয়ে দিয়েছে। আমার লেখাপড়া, শিক্ষা, সদ্গুণ সবই এই পাহাড়ের হাওয়ায় যেন আমার মন থেকে উড়ে গেছে। আমি হিংস্র পশু হয়ে গেছি। কবে অর্থাৎ এই স্ত্রীলোক যে এককালে আমার স্ত্রী ছিল, সে কুসুম কোমল কণ্ঠ, কবে অর্থাৎ এই স্ত্রীলোক যে এককালে আমার স্ত্রী ছিল, তার চমৎকার চোখ ধীরে ধীরে বুঝে যাবে, তার ঠোঁট খুলে যাবে, তার অতিরিক্ত জীব নেতিয়ে যাবে। কবে কবে তার গলা ধীরে ধীরে আরো জোরে টিপে ধরে থাকবো। দেরি নেই, তার দেরি নেই। তারপর ধীরে ধীরে তার গলা ধরে তাকে পেছনে ঠেলতে ঠেলতে এই বাড়ি থেকে নিয়ে যাব। এই অমসৃণ কঠিন পাথরের উপর দিয়ে সেই খাদের কাছে নিয়ে যাব। সে খুব বিদ্রুপের হাসি হেসেছিল না? এবার হাসির পালা আমার। আমি জোর করে তাকে ধীরে ধীরে ঠেলে নিয়ে যাব, ধীরে ধীরে আদর করে এই খাদের ধারে। যখন তার পায়ের একটা মাত্র আঙুল পাহাড়ে থাকবে, সে হেলে পড়বে, তখন আমি তার দিকে ঝুঁকে পড়ে তার আরক্ত আধরে চুম্বন করব। তারপর নিচে কুয়াশার মধ্যে দিয়ে লতা পাতা গুল্ম ভেদ করে পশু পাখিকে অবাক করে নিচে, আরো নিচে, একদম গভীরে দুজনে একসাথে যাব যতক্ষণ না তার সাথে মিলিত হই। এই শেষ চিঠি। এই ভয়ানক চিঠি কখানি পড়ে আমি প্রবোধের মুখের দিকে তাকালাম। সেও আমার মুখের দিকে দেখল। আমি তার মুখের যে ভাব দেখলাম, সে নিজেও বোধহয় আমার মুখেই সেই ভাব দেখল। আমি দেখলাম প্রবোধের মুখ পাণ্ডুবর্ণ হয়ে গেছে। আমরা দুজনে কেউ কারোর সাথে কথা বলতে সাহস পেলাম না। দুজনের হৃদয়ই দ্বিগুণ বেগে স্পন্দিত হচ্ছিল। সংসারে এই ভয়াবহ ব্যাপার যে ঘটতে পারে তা আমাদের বিশ্বাস ছিল না। আমাদের পথপ্রদর্শক থম্বিবেনা শয়তানকা ঔরত বলে যে ভয়ে জায়গা ছেড়ে পালিয়েছে কেন, তা এখন বুঝলাম। তার যথেষ্টই কারণ ছিল। এতদিন ভূতপ্রেতের কথা বিশ্বাস হয়নি। ভূতপ্রেত না হোক বা হোক, পত্রলেখক মন্মথ এই নিভৃতে বাস করে ভূতের কথা ভেবে ভেবে ভয়ঙ্কর উন্মত্ত হয়ে গেছিল। সেই উন্মত্ততায় হতভাগ্য নিজের স্ত্রীকে অত্যন্ত নিষ্ঠুরভাবে খুন করেছে, নিজেও মরেছে। তার প্রমাণ এই সকল চিঠি। ভোর হতে না হতে আমরা সেই জায়গা ছেড়ে পালালাম। রামচন্দ্র আর সেখানে 1 মিনিট থাকে। বস্তিতে এসে আমাদের 2 কুলি আর থম্বিবেনাকে পেলাম। আমরা যে সেই বাড়িতে রাত্রিবাস করে এখনো জীবিত আছি, এটা দেখে তারা অবাক হয়ে আমাদের মুখের দিকে চেয়ে রইল। আমরা দার্জিলিং পৌঁছে চিঠিগুলো সব কমিশনার সাহেবকে দিলাম। শুনেছি তার আদেশে ওই ভয়ানক বাড়ি নাকি একদিন জ্বালিয়ে দেওয়া হয়েছে। এতক্ষণ শুনছিলেন পাঁচকড়িদের সর্বনাশিনী। গল্পের কথকের ভূমিকায় ছিল প্রিয়াংশু, প্রবোধের ভূমিকায় রুদ্র, মন্মথের ভূমিকায় দেবজ্যোতি, থম্বিবেনার ভূমিকায় সুরঞ্জন এবং নারী কণ্ঠে শ্বেতা। গল্পের পোস্টার এবং সাউন্ড ডিজাইনে ছিলাম আমি, শুভদীপ। গল্পের সমগ্র পরিচালনায় পারমিতা মজুমদার। শেষ হলো আমাদের আজকের গল্প পাঁচকড়িদের সর্বনাশিনী। ফিরে আসবো আবার সামনের সপ্তাহে
নতুন একটা গল্প নিয়ে। ততক্ষণ গল্পতেই জব্দ থাকুন।